সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ আমাদের স্টুডিও আলোচনায়। আমরা কথা বলছি বইমেলা নিয়ে। আমাদের অমর একুশে বইমেলা চলছে। এই বইমেলা মানেই পাঠক, লেখক এবং প্রকাশকদের মিলন মেলা। আমরা স্টুডিওতে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি মোস্তফা মনন। তিনি লেখক, ফিকশন নির্মাতা এবং চলচ্চিত্রকার। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পাশেই আছেন অধ্যাপক ডক্টর রঞ্জন শাহ পার্থ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক, গবেষণা করেন, লেখালেখি করেন। তার চিন্তন সমাজকে বিনির্মাণে সাহায্য করছে। প্রথমেই আমাদের প্রশ্ন, মোস্তফা মনন, আপনি তো অনেকগুলি কাজের সঙ্গে যুক্ত। ফিকশন নির্মাণ করছেন, চলচ্চিত্র নির্মাণ করছেন, এর পাশাপাশি কবিতা, গান আপনি লিখছেন, উপন্যাস লিখছেন, গল্প আপনার হাত দিয়ে বেরিয়েছে। প্রথম আপনি লিখলেন কবিতা কাব্য, কবিতা গ্রন্থ, সেটা কত সালে শুরু হলো? কবিতা কলেজ জীবন থেকে লিখতাম, কিন্তু পুস্তক প্রথম বের করি হলো 2016 সালে। 2016 সালে মনে হলো যে কিছু কবিতা আছে যেগুলো আমার নিজেরই ভালো লাগে। বেঁচে দিন, এইটা ছিল নাম। জি, এই যে মলাটবন্দি করলেন, কতগুলি কবিতা ছিল? ওইখানে 40টা 45টা কবিতা ছিল। মূল মূল থিমগুলি কেমন কেমন ছিল? রাজনৈতিক। রাজনৈতিক কবিতা। রাজনীতি। আমরা যে বেঁচে দিনটা কি? এটা তো বেঁচে কবিতা। দিন, যে ওইখানে এরকম একটা লাইন ছিল কাছাকাছি, যে আমরা সবকিছু বেচে দেই, হ্যাঁ, বিবেক, হ্যাঁ, মনুষ্যত্ব, মানবতা, আমরা যেভাবে পারি, যেখানে থাকি, যে কোনো উপায়ে আমরা বেচার জন্য উদগ্রীব। আমরা আসলে সবকিছু নিজেদেরকে বেচে দেই। তখন থেকেই বেচে দিনটা আমার শিরোনামটা করি কবিতা। রাজনৈতিক কবিতা দিয়ে আপনার পথ চলা শুরু রাজনৈতিক হলো। এবং ভালোবাসার কবিতা। পরে কি কবিতা আবার কোনো পুস্তক করেছেন? পরে কবিতা কিছু লিখেছি, কিন্তু পেশাগত কারণে আমি যেহেতু চিত্রনাট্যকার এবং ঔপন্যাসিক, আমি এই দুইটার উপরেই আমার বেশি ফোকাসড এখন। আমরা আপনার একটা কাজ দেখলাম, অক্ষর, একটা ঐতিহাসিক একটা গ্রন্থ, যেটা ভাষা আন্দোলনকে নিয়ে। জি, এই চিন্তাটা কবে আপনি করলেন? এই চিন্তাটা আমি 2008-09 দিকেই আমার প্রথম কারণ যখন আমি ভাষা আন্দোলনের ওই আহমদ রফিক, তারপরে ভাষা মতিন, তাদের কথা শুনি, তখন মনে হলো যে এটা নিয়ে কোনো একটা ফিকশন হইতে পারে। হুম, যদিও ভাষা আন্দোলনের উপরে অনেকেই ফিকশন লিখছেন, আমাদের সেলিনা হোসেন লিখেছেন, হ্যাঁ, গায়ত্রী সন্ধ্যা বা কি এরকম একটা নাম। তো আমি এটা পড়লাম, পড়ার পর মনে হলো আমার ওঙ্কার আছে, পরবর্তীতে সিনেমা বানালেন শহীদুল ইসলাম খোকন বাংলা। কিন্তু আমার কাছে মনে হলো যে ওনারা যে ইতিহাসটা ধরেছেন অনেক বেশি ফিকশনালাইজ, মানে ফিকশন করে ফেলেছেন। হ্যাঁ, ওঙ্কারটা আবার একটু ভিন্ন, একজন বাক প্রতিবন্ধীর তার ভাষার সাথে নিজের লড়াই এবং ওই চেতনা, আমি ওই দিকে যাচ্ছি না। আমার কাছে মনে হলো যে আমরা 2008-10 থেকে যে আমি এটা ভাবতে 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 15 পর্যন্ত এসে আমার কাছে যেটা মনে হলো যে ভাষা আন্দোলনের ইতিহাস যে যখন বলেছে, তার নিজের মতন করে বলেছে। যেই শাসক ক্ষমতায় ছিল তাদের যেটুকু বললে সুবিধা হয় ওইটুকু বলেছে। আমি একক কোনো শাসককে বলছি না, আমি সামগ্রিকভাবে বলছি। তখন আমার কাছে মনে হলো, আর যেগুলো আহমদ রফিকের সাথে আমার সরাসরি সম্পর্ক ছিল, আমি তার বাসায় গিয়েছি, অনেক কথা বলেছি, নানান অনুষ্ঠানে গিয়েছি, ভাষা মতিনের আমার সাক্ষাৎকার নিয়ে আছে, দীর্ঘ সাক্ষাৎকার। তখন আমার কাছে মনে হয়েছে ইতিহাস আরেকটা আছে যেটা তলে বহে। হ্যাঁ, ওই তলের ইতিহাসটা আমি ধরার চেষ্টা করছি অক্ষর উপন্যাসে। অসাধারণ। অধ্যাপক ডক্টর পার্থরঞ্জন, আপনি তো কাজ করছেন অধ্যাপনা, মূল বিষয় নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান তো মানুষের আলোচিত জীবন, তার চিন্তা, সব বিষয় উঠে আসে। সাধারণ দর্শকদের জন্য বলবেন, এই বিদ্যা পাঠের পর আমাদের কি ধরনের পরিবর্তন আসে চিন্তার বা মনোজগতে? এটা একটা জটিল প্রশ্ন। আসলে আমি প্রায় 25 বছর যাবৎ নৃবিজ্ঞানের সাথে জড়িত, মানে আন্ডারগ্রেড থেকে শুরু করে এখন পর্যন্ত 19 বছর যাবৎ শিক্ষকতা করছি। কিন্তু নৃবিজ্ঞানের আসলে আমরা বলি যে মানুষকে নিয়ে গবেষণা করে, অধ্যয়ন করে। কিন্তু আসলে এটার সংজ্ঞাকে, একক সংজ্ঞাকে বিশ্লেষণ করা খুবই কঠিন। এখন নৃবিজ্ঞানের বিভিন্ন চিন্তা আছে। কোন একক চিন্তা নেই। একক চিন্তা না, বিভিন্ন চিন্তা একেকজন একেকভাবে বহুমাত্রিক চিন্তাকে নৃবিজ্ঞান ধারণ করে। সভ্যতা, সংস্কৃতি, ভাষা সবকিছু তো এর মধ্যে চলে আসে, উঠে আসে। হ্যাঁ, এই সভ্যতা, সংস্কৃতি, ভাষা এগুলো যে শুধু নৃবিজ্ঞানই করে তা না। সভ্যতা নিয়ে কিন্তু ইতিহাসবিদরাও করেন। উনি যেরকম বললেন, সভ্যতা, ভাষা আন্দোলনও একভাবে সভ্যতা। আবার প্রত্নতাত্ত্বিকরাও করে, রাজনৈতিক নৃবিজ্ঞানীরাও করেন। মূল ফোকাস তাহলে কোন জায়গায়? মূল ফোকাসটা আসলে নৃবিজ্ঞানীরা যে জায়গাটাকে নৃবিজ্ঞান একটা আন্তঃজ্ঞান কাণ্ডীয়
ছাত্র, ইন্টারডিসিপ্লিনারি আমরা। এবং সেখানে হচ্ছে আসলে যেভাবে ইতিহাসের সাথে আপনার ভাষা এবং ভাষার সাথে সংস্কৃতি, ভাষার সাথে ধর্ম, ভাষার সাথে রাজনীতি, যদি ভাষাকে আমরা ফোকাস করি, ভাষাকে কেন্দ্র করে যেগুলো প্রোগ্রাম, সেখানে কিন্তু ভাষা কিন্তু এক না, ভাষার সাথে অর্থনীতিও জড়িত। হুম। সুতরাং এই যে নিম্ন বর্গের ভাষা একরকম, উচ্চ বর্গের ভাষা একরকম, ভাষার সাথে ক্ষমতার সম্পর্ক আছে, ভাষার সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে। এগুলাকে একভাবে সামগ্রিক বা হলিস্টিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখার চেষ্টা করি। নৃবিজ্ঞানটা আসলে রাজনীতি, অর্থনীতি, ধর্ম, মানুষের জৈবিকতা সবকিছুর একবারে কিভাবে একটার সাথে আরেকটি সম্পর্কিত, আন্তঃসম্পর্কিত। নৃবিজ্ঞান সেই যোগসূত্রটা খুঁজে বের করার চেষ্টা করে। বাংলাদেশের গ্রামীণ সমাজের অ্যানথ্রোগ্রাফিক্যাল যে স্টাডি আপনার, সেটা নিয়ে প্রথম গ্রন্থ করলেন, সেটা কত সালে ছাপানো হলো? হ্যাঁ, আসলে কি এখন মনে হতে পারে যে গ্রাম খুব এই গ্রাম নিয়ে গবেষণা মনে হচ্ছে যে আমি খুব, কিন্তু আসলে বাংলাদেশের বিশেষ করে সাউথ এশিয়াতে এই নৃবিজ্ঞান বা সমাজ বিজ্ঞানের আ- যাত্রা শুরু হয় গ্রামকে অধ্যয়ন, গ্রাম এবং so-called আদার অন্য সমাজ, যেরকম আমরা বলি আদিবাসী বা এথনিক জনগোষ্ঠী। কিন্তু মাঝে আসলে গ্রাম নিয়ে তেমন আগ্রহ দেখা যায় না। অনেক বহু শাখা প্রশাখা এবং আরেকটা হচ্ছে উন্নয়ন গবেষণার সাথে যুক্ত হওয়ার পরের থেকে নৃবিজ্ঞান বিশেষ করে ফরমাইশি গবেষণার সাথে যুক্ত হয়ে গেছে। আরকি যেগুলাতে বেশিরভাগ উন্নয়ন আ ডোনেশন পাওয়া যাচ্ছে, কমিশন রিসার্চ সেগুলাতে করছে এবং গ্রাম বিষয়টা ৬০-৭০ এর দশকে খুবই জনপ্রিয় গবেষণা ছিল। এবং 2020-এ যে গ্রন্থটা আপনার বের হলো, গ্রামীণ সমাজ ও কৃষি কাঠামোর সাম্প্রতিক যে পরিবর্তন, আপনি কি কি পরিবর্তন দেখলেন? যে এখানে আমাদের যে কিছু কাল আগেও যে ধরনের একেবারেই কায়িক শ্রমিক যে ধরনের পরিবর্তন ছিল কৃষি সভ্যতার, এখন তো অনেক জায়গায় যন্ত্র যুক্ত হয়েছে। আর কি কি পরিবর্তন এলো? এই মূল ফোকাস যে জায়গাটা আপনি যেটা ধরেছেন ঠিক মতোই, বইটা পড়েছেন এই কারণে হয়তোবা বলছেন। এ আসলে প্রযুক্তির সাথে, সাথে কিভাবে এই প্রযুক্তিটাকে যদি আমরা অমর্ত্য সেনের কথা বলি, প্রযুক্তি আসলে শুধুমাত্র মেশিনারিজ কিছু না। প্রযুক্তিকে তিনি বলছেন সামাজিক প্রযুক্তি। প্রযুক্তি উৎপাদন বৃদ্ধির একটা মাধ্যম, একটা ইন্সট্রুমেন্ট। কিন্তু এটা কিন্তু প্রযুক্তি কিন্তু রাজনীতি, সমাজ, সংস্কৃতি সবকিছুকে প্রভাবিত। প্রযুক্তির কারণে কিন্তু শ্রমের কখনো বাড়ে, চাহিদা বাড়ে, কখনো চাহিদা কমে। এর সাথে অর্থনীতির যে এরকম সম্পর্ক, এটা পারিবারিক সম্পর্ক কিন্তু কারণ হচ্ছে আপনি দেখেন গ্রামে যেগুলা বললেন আপনি, এটা হচ্ছে কৃষি শ্রম, প্রযুক্তি ও আধুনিক প্রযুক্তি আসার পরে মানুষের কিন্তু গৃহস্থালী শ্রমের গুরুত্ব কমে গেছে। আগে ধরেন গৃহস্থালীতে কি করতো? সেটা গোবর সার থেকে শুরু করে গরু লালন পালন সবকিছু গৃহস্থালী থেকে আসে। যদিও আমরা গ্রামের নারীকে কৃষক বলি না, অনেকে কৃষাণীও বলে। কিন্তু হুম। কৃষকে বলে না। কিন্তু কৃষিতে কিন্তু তার গুরুত্বপূর্ণ অবদান শ্রম। সেই জায়গাগুলা কিন্তু এখন প্রযুক্তি আসার ফলে এটা বাজারের সাথে মার্কেটের সাথে যুক্ততা রয়েছে। এটা কিন্তু বিশাল শিফটিং, এটা শুধু ইকোনমিক না। এটা কিন্তু সংস্কৃতিরও বদল হচ্ছে। হুম। টেকনোলজির সাথে, সাথে গ্রামের আপনার ভোকাবুলারি, তারপরে সঙ্গীত, গ্রামের যাত্রাপালা সবকিছু কিন্তু ইভেন দেখবেন যে রিক্সা পেইন্টিং সেটাও ব্যাটারি রিক্সাতে যেরকম পাবেন, আপনার যে ইমোশনটা আছে যেটা হচ্ছে প্যাডেল রিক্সায়, আপনি কিন্তু ব্যাটারি রিক্সায় সেরকম পাবেন না ইমোশন। না, এবং পোশাকের খাদ্যাভ্যাসে পরিবর্তন পোশাক, এসছে সবকিছু। সবকিছু এবং আপনার আরেকটা গ্রন্থ হচ্ছে 21 শতকের গ্রাম ও সমাজ, কৃষক সমাজ। এটি ইউপিএল থেকে বেরিয়েছে 2024-এ এটা। হ্যাঁ, এটা এই যে গত বই না, এটা কি আগের গবেষণারই একটা বড় অংশ এটা? আগের গবেষণারই একটা ধারাবাহিকতা, একটা ধারাবাহিক। আমরা এই প্রসঙ্গে আবার আলোচনায় ফিরবো। মোস্তফা মন্ডল, আপনি এরপর চলে গেলেন উপন্যাস লেখায়। বড় জায়গায় আপনার অনেকগুলি, পরপর আমরা কিছু বেশ জনপ্রিয় উপন্যাস দেখলাম। এইটার আপনার কেমন পাঠকপ্রিয়তা পেল? আহ, অক্ষর তো আমার প্রথম ঐতিহাসিক উপন্যাস, ভাষা আন্দোলনের এরপর কি প্রেক্ষাপটে। আগুনকাল আসলো? এরপরে করলাম হলো আগুনকাল। আগুনকাল এটা হলো পণ্য আগ্রাসনের বিরুদ্ধে, কর্পোরেট যে আগ্রাসন, ওদের যেমন অনেকটা এইটার সাথে আপনি দেখবেন যে যে কোনো বড় কোম্পানি ওরা জনগণের মনস্তত্ত্ব বুঝে প্রোডাক্টটাকে এমনভাবে ওরা উপস্থাপন করে যে এটা না হলে আমাদের জীবনযাপন একদম হয়ে গেল। আমরা প্রযুক্তি, এই যে ভাইয়া যে একটু আগে প্রযুক্তির কথা বললেন, প্রযুক্তি আমাদেরকে জীবনযাপন সহজ করার কথা, তা না করে আমাদেরকে জটিল করছে। কিভাবে জটিল করছে? আমাদেরকে পণ্যগুলি এমনভাবে
ক্রয় করার জন্য উদ্বুদ্ধ করছে অথবা সামাজিক একটা স্ট্যাটাস দাঁড় করিয়ে দিচ্ছে, ওই জায়গায় পৌঁছতে হলে পুরো পরিবারকে যান জীবন দিয়ে ছুটতে হয়। ওইটার প্রেক্ষাপটে আমি দেখলাম যে এটা অন্যায়। হুম তো এরকম একজন চিনিকলের যে স্টোর কিপার, তিনি প্রথম প্রতিবাদ করেন যে এটা অন্যায় এবং এটার জন্য কোম্পানির বিরুদ্ধে তিনি মামলা করবেন। এরকম একটা অভিযোগ নিয়ে আগুনকাল। বাহ! এরপর কফি গার্ল দেখলাম। এইটা কি একদম তরুণদের বা চিন্তন নেটে টিনেজারদের টার্গেট, এদের টার্গেট করে লিখেছেন? হ্যাঁ। প্রেক্ষাপটটা কি এটা? এটা রোমান্টিক অ্যাডভেঞ্চার, মানে একটা জনপ্রিয় কোড আছে, এভরি লাভ স্টোরি ইজ এ ঘোস্ট স্টোরি। ভালোবাসার যে মানুষ ভালোবাসলে একটা অন্যরকম শক্তি অনুভব করে, এই শক্তিটা কিসের শক্তি? হ্যাঁ, যদিও এটা আমেরিকান এক রাইটার এই কোডটা করেছেন, কিন্তু আমার কাছে মনে হলো ভালোবাসা একটা অদম্য যে শক্তি, ওটা আসলে ভূতের শক্তি প্রতীকী অর্থে। হ্যাঁ, আর এই কফি গার্ল বেশ পাঠকপ্রিয়তা পেল আগের দুইটা ফিকশন পড়ে বানিয়েছেন ইয়ের জন্য, টেলিভিশনের জন্য? না, এইটা আমি সিনেমার জন্য স্ক্রিপ্ট করেছি এবং আমি গানও করেছি। এটা আমি হয়তো আগামী শীতে বা ভ্যালেন্টাইন্সে আনার। অগ্রিম এটা অভিনন্দন জানিয়ে রাখছি। এরপরই আমরা পাচ্ছি ভূত বালিকা। এই বালিকা গার্ল এটা কি কোনো যোগসূত্র আছে? যোগসূত্র আছে, কারণ ওই কফি গার্লের ব্যাপক জনপ্রিয়তা, মানে হ্যাঁ, তো ওই জনরাকে টার্গেট করে প্রকাশকও বলল যে আগের দুইটা তো কম চলছে, আপনি যেহেতু কফি গার্লটা মানে মেলায় 15 দিন এডিশন শেষ হয়ে গেছে প্রথম মুদ্রণ, তখন আরেকটা মুদ্রণ আসলো। তখন আমি চিন্তা করলাম যেহেতু আগের দুইটা অতটা লাভবান হতে পারে নাই, তাহলে এই জনরাটা একটু কাজ করি, তখন ভূত বালিকাটা নিয়ে আসা। এই বইমেলায় যেটা আমরা নতুন মডেলের ঘ্রাণ পেলাম, শাহজালাল, এইটা রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি লিখলেন, ধর্মীয় চিন্তা এবং রাজনীতিকে মিশেল করে। এই প্রেক্ষাপটটা কি দর্শকদের জন্য বলবেন? আচ্ছা, এই শাহজালালের যে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, তিনি সুফি সাধক, কিন্তু তার আরেকটা মানে তার সম্পর্কে খুব কম জানা যায়, কিন্তু কম জানার মধ্যে আমাদের সাধারণ পাঠক আরো কম জানে। হ্যাঁ, তাকে দেখে আধ্যাত্মিক পুরুষ হিসেবে, সিলেটে তার মাজার আছে, এই তো ব্যাপারটা। কিন্তু তিনি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি। তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং নিজ হাতে তরবারি নিয়েছেন তার সময়কালে। 1303 সালের কথা বলছি। সিলেটে যে অত্যাচারী রাজা ছিল তখন গৌড়, হ্যাঁ, গৌড় গোবিন্দ ছিল গৌড় রাজ্যের অধিপতি এবং তিনি ছিলেন অত্যাচারী রাজা। আমরা কালে কালে দেখেছি শাসক যখন অত্যাচারী হয় তখন কেউ না কেউ প্রতিবাদ করে, কেউ না কেউ এগিয়ে আসে। এটা আমরা 2400 দেখলাম, বা 90-তে দেখেছি, বা 71-এ দেখেছি, 52-তে দেখেছি। তো এই যে যা এরকম, এইটা পরম্পরা, এইটা কেউ না কেউ করে। তো শাহজালাল কিন্তু এই সিলেটে এসে গৌর গোবিন্দের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিলেন, তরবারি নিয়েছিলেন শান্তি প্রতিষ্ঠায়। তার এই যে রাজনৈতিক এবং সামাজিক, তিনি যে একজন সমাজ সংস্কারকও, হ্যাঁ, সিলেটে কিছু কিছু ভূমিকা রেখেছেন সমাজ সংস্কারে, পুকুর খনন থেকে শুরু করে আরো অনেক সামাজিক সংস্কার করেছেন। তখন হিন্দু ধর্মের মানুষ বেশি ছিল, বৌদ্ধ ছিল, মুসলমান ছিল মাত্র 13 ঘর। তো এই যে একটা লোক শান্তির বার্তা নিয়ে এলেন, তার জীবনটাকে আমি রাজনৈতিক এবং সামাজিক সংস্কারক হিসেবে দেখার চেষ্টা করেছি। অসাধারণ। এটা কোন প্রকাশনী থেকে? এটা শোভা প্রকাশ থেকে বের হয়েছে। আমরা এই গ্রন্থের সার্বিক সাফল্য কামনা করি। আশা করি দর্শক এই গ্রন্থ আপনারা কিনবেন এবং এই বর্তমান সময়ের যে চিন্তা সেগুলির সঙ্গে পরিচিতি লাভ করবেন। অধ্যাপক ডক্টর রঞ্জন শাহ পার্থ, আপনারা দেখলাম আপনি একেবারে চলে গেলেন শরণার্থীদের উপর কাজ করার জন্য। এইটা কত বছরের কাজ এই কাজটা আপনার? আসলে শরণার্থীর কাজের ইতিহাসটা আমার ব্যক্তিগত পিএইচডি গবেষণার সাথে যুক্ত। শরণার্থীর সঙ্গে বসবাস, এই নামটা কেন দিলেন? এটা বসবাসটা দিলাম, এটা একটা অ্যানথ্রোপোলজিক্যাল ইস্যু। সেটা হচ্ছে বসবাস, কারণটা হচ্ছে আমরা বিশেষ ক্ষেত্রে রিফিউজি স্টাডি গুলো যেখানে হচ্ছে সবসময় রিফিউজি সেন্ট্রিক করা হচ্ছে। কিন্তু যেখানে শরণার্থীরা আসে, রিফিউজিরা আসে, সেখানে কিন্তু একটা জনবসতি এবং তাদের কিন্তু তারাই বাংলাদেশে ধরেন আমরা বলি অনেক কিছু করতেছে, ডোনাররা করছে। কিন্তু ডোনাররা আসার আগে কিন্তু প্রথম আশ্রয়টা দিয়েছিল স্থানীয় জনগোষ্ঠী, কক্সবাজারে উখিয়া বা হচ্ছে আপনার যেসব ক্যাম্পগুলো আছে সেইগুলো, এবং তারা কিন্তু আসলে আমাদের গবেষণার মতো থেকে হারিয়ে গেছে। ট্রিপল আরসির যে কাজ, ট্রিপল আরসি তো একটা নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সরকারের, তারা কতটুকু তাদেরকে আশ্রয় দেয়? আশ্রয় তো আসলে দিয়েছে লোকাল এরিয়ার, যেটা আশ্রয় তারা বিভিন্ন ভাবে আপনার হেল্প করছে। এদের সাথে নানাভাবে বিদেশি দাতা সংস্থাদের যুক্ততা আছে।
এবং এই দাতা সংস্থাদের যুক্ততার সাথে উত্থান পতন আছে, এখন অনেকটা ভার্নারেবল হয়ে যাচ্ছে। অনেকে আমাদের অনেক নৃবিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী ওখানে কাজ করেন। আবার ইউএসএ এখন হচ্ছে ফান্ড অনেকটা রিডিউস করেছে, সেখানে একটু ভার্নারেবিলিটি আছে। সো এই নানা বিষয় কাজ এই করে। শরণার্থীর মধ্যে কি শুধুমাত্র রোহিঙ্গা না, অন্যান্য জায়গার শরণার্থীও রয়েছে? বাংলাদেশে এখন মূল ফোকাসটা রোহিঙ্গা বাংলাদেশে। যে আমি যতদূর গবেষণা দেখেছি, বাংলাদেশ সরকার বা ত্রিপল এই যে জনগোষ্ঠী এখন আছে প্রায় 16 লক্ষ, অনেক মানে সরকারি হিসেবে হয়তো 12 বা 13, 12 আরো বেশিও থাকতে কিন্তু পারে। আরো বেশিও থাকতে পারে। এদেরকে শরণার্থী সংজ্ঞা কেন দিচ্ছে না? এটা শরণার্থীর সংজ্ঞা দিচ্ছে না, এটা একটা চুক্তিতে স্বাক্ষরের ব্যাপার। তাহলে কি তাদের অনেকগুলো অধিকার সামনে চলে আসে এই কারণে এখানে কি? অনেক কিছু আছে এবং বাংলাদেশের লিমিটেড রিসোর্স, অনেকটা সব টেনশনও কাজ করছে স্থানীয় জনগোষ্ঠী সরকারের। এখন তাদের বড় প্রশ্নের দায়িত্ব ফিউচার কি, অনিশ্চিত ভবিষ্যৎ। এবং এই বসবাসটা যেটা আপনি বলছেন নামকরণের সাথে যুক্ততা, প্রথম দিকে সবাই আগ্রহ করে সবাইকে আশ্রয় দিয়েছে। কিন্তু এখন তাদের সাথে কিন্তু বসবাস করতে গিয়ে নানা রকমের দ্বন্দ্ব সংঘাত হচ্ছে। স্থানীয় সংঘাত স্থানীয় সংঘাত। এবং মাদক চোরাচালান, এগুলো নারী, তো অনেক অনেক কিছুই আছে। বিষয়গুলো তারা জড়িত তাছাড়াও হয়ে যাচ্ছে। ধরেন শ্রমের ক্ষেত্রে সংঘাত হচ্ছে। তাহলে এই যে বিপুল জনগোষ্ঠী, যে তরুণরা এখানে বড় হলো, এখানে জন্ম হচ্ছে, তাদের স্বপ্ন, অনেকে 92 সাল থেকে যে পরিবারগুলি এসছে, তাদের এক ধরনের স্বপ্ন। এখন এখানে যারা জন্ম নিচ্ছেন, এই যে স্বপ্ন এবং স্বপ্ন ভঙ্গের যে ব্যাপার, এটা তার দায় কে নেবে? এটার দায় তো আসলে এটা তারা ভুক্তভোগী এবং তাদের সাথে সাথে যারা জনগোষ্ঠী এখানে আশ্রয় দিয়েছে তারাও ভুক্তভোগীতে পরিণত হয়েছে। এটার তো দায় হচ্ছে মিয়ানমার। এখানে তো সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠী যারা তাদেরকে এখান থেকে বিতাড়িত করেছে সেখানে। এবং আপনি যেটা বললেন অনেক স্টাডি হচ্ছে এবং তারা পড়ালেখা করছে। এখন পড়ালেখার পরে তারা কিন্তু শরণার্থী না, এই কারণে সার্টিফিকেটও পাচ্ছে। পাচ্ছে না এবং কোথায় পাচ্ছে না এবং তাদের কর্মসংস্থান ভবিষ্যৎ নেই। কিন্তু, এবং তারা যে পড়ালেখা করবে তার জন্য কিন্তু তাদের ফিউচার কি, চাকরি পাবে না, সার্টিফিকেট পাচ্ছে না, তাহলে কেন তারা পড়ালেখা? একটা অনিশ্চিত ভবিষ্যৎ। এবং তারা পড়ছে মায়ানমারের কারিকুলামে এবং তারা প্রত্যাবর্তন করার এই সরকারের ইচ্ছা হচ্ছে মায়ানমার ফেরত নেওয়া। তো মায়ানমারের কোনো উদ্যোগ নেই। উদ্যোগ নেই। এতে করে যে স্বপ্ন ভঙ্গ হচ্ছে বা এই তরুণদের, তরুণীদের এই দায় সারা বিশ্বে কি স্বপ্নই তো নয়, আসলে হতাশা। হতাশা? এখন স্বপ্ন দেখতে পারছেন না। আপনি স্বপ্ন দেখতে গোল সেট করে দেখবেন। সেই গোল নাই তো তার। সার্টিফিকেট পাবে না, চাকরি পাবে না, কেন করবে? তাহলে এই যে জাতিসংঘ বা অন্যান্য যারা সংস্থা এইসব নিয়ে কাজ করছে, শুধু কি খাবার আর এইসব ত্রাণ দিয়েই তারা এখন পরিত্রাণ পড়ালেখার পাবে? জন্য করছে, নানা ধরনের সাজেশন দিচ্ছে, নানা ধরনের গবেষণা করছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছানো যাচ্ছে না। কোনো সমাধান। মোস্তফা মন্ডল, আপনি ফিকশন বানান, টেলিভিশনের জনপ্রিয় ফিকশন গুলি আপনার হাত দিয়ে আমরা দেখেছি, যেগুলি টেলিভিশন প্রচারিত হচ্ছে, দীপ্ত টেলিভিশনে, মাস্টার, এই বিষয়গুলি কবে শুরু করলেন? আমি আসলে ডিরেক্টর হিসেবেই প্রথমে প্রতিষ্ঠা পেতে চেয়েছি। তো আমার প্রথম প্রোডাকশন প্রচারিত হয় টেলিভিশনে 2008 সালে, ভালোবাসার দিবসে। তারপর থেকে আমি নিয়মিত করি। আর দীপ্ত টেলিভিশন যখন শুরুতে আসে আমি শুরু থেকেই তাদের সাথে যুক্ত। আর এই যে ডেইলি সোপের যে কনসেপ্ট, পালকি পালকি, এই ডেইলি সোপের শুরুর কনসেপ্ট থেকে আমি এটা যুক্ত নির্মাণের আছেন। সাথে যুক্ত। এটার সঙ্গে ছিল আপনি ডিরেক্টর হিসেবে পালকি হ্যাঁ, কাজ করেছেন। ডিরেক্টর হিসেবে কাজ আর করেছি। পরবর্তীতে আমরা দেখছি আপনি ভালোবাসার আলো আঁধার, হ্যাঁ, এটা 375 পর্ব। হ্যাঁ, হ্যাঁ, এত লম্বা পর্ব কি মানুষ গ্রহণ করে? হ্যাঁ করে। পালকি ছিল 750 পর্বের মতন। আচ্ছা, আচ্ছা, ডেইলি সোপের কনসেপ্টে হলো টেলিভিশন বেসিক্যালি ডেইলি সোপ বা প্রতিদিনের ধারাবাহিকের একটা কনসেপ্ট। কারণ একটা ফিক্সড দর্শক থাকে, এটা ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, এটা পাশের দেশ ভারতে আছে, অনেক দেশই আছে। আবার ওরা আবার কোনো কোনো দেশে সিজন আকারে করে, যে ফার্স্ট সিজনে এত পর্ব, সেকেন্ড সিজনে আপনার গেম অফ থ্রোনস দেখেন, সিজন করতে করতে ওরাও কিন্তু 500-র মতন হয়ে যায়। তো এই দর্শক কি আপনাদের মানে কিছু টার্গেট ফিক্স দর্শক? হ্যাঁ, প্রত্যেকটা সিরিয়ালের একটা টার্গেট অডিয়েন্স থাকে এবং আমরা ওই টার্গেট অডিয়েন্স ধরেই আমরা কাজটা করি। বিশেষ করে নারী এবং 16 থেকে 55 বছর বয়সী যারা নারী, যারা টেলিভিশন দেখে, পুরুষরা তো টেলিভিশন কম দেখে, সংবাদ আর স্পোর্টসে তাদের তাহলে আমরা ওই ফোকাসড গ্রুপ ধরেই করি এবং ওইটা R&Dটা ঠিক মতনই করা হয়। আমাদের রিসার্চ থাকে, টিআরপি থাকে, আমরা ঠিক মতন গবেষণা করে প্রতিদিন শুটিং করি, প্রতিদিন অন এয়ার করি। এইটাই ডেইলি সোপ। মাছরাঙায় করলেন নারী, জি, এটার বিষয় কি ছিল? এইটা 111-এর সময় একটা ক্লান্তিকাল ছিল ওই সময়। ওই সময় আমি আমার ওই প্লটটা মাথায় আসে যে 111-এর সময় একজন নারী
যে ঢাকা শহরে খুব একটা ভালো কিছু চেনে না, তার স্বামী সরকারি জব করেন, মানে সাপোসা জীবনযাপন, সহজ সরল জীবনযাপন। তখন ওই এক সন্ধ্যায় তার স্বামীকে পুলিশ ধরে নিয়ে যায়। প্রচুর ধরপাকড় ছিল তো, কারণ অনেক দুষ্ট লোকের সাথে কিছু ভালো লোকেরও তো নিখোঁজ হয়ে যায়। তখন সেই নারীর সংগ্রামটা দেখেছি, যে একটা মানুষ চাইলে সে নিজেকে এই শহরে নিজে উপযোগী করে বাঁচতে পারে, সংগ্রামটা নিজের সাথে নিজের করতে হয়। এখানে বললেন 52 পর্ব। এটা করেছি 52 এই পর্ব। যে আপনি নির্মাণের সঙ্গে যুক্ত এবং চলচ্চিত্র নির্মাণের জি। সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, এখানে যে শিল্পী, যারা অভিনয় শিল্পী কাজ করেন, তাদের কি পরিমাণ তারকা আপনি কাজ করেন, আর কি পরিমাণ নতুনকে আপনি যুক্ত করেন? আচ্ছা, দীপ্ত টেলিভিশনের একটা আমাদের ফর্মুলাই ছিল যে আমরা যেহেতু দীর্ঘ ধারাবাহিক প্রতিদিন শুটিং করতে হয়, মাসে ধরেন এটা অন্যান্য কারখানার মতো শুক্রবার ছাড়া আমরা প্রতিদিন শুটিং করি। অতএব তখন আমাদের নতুনদেরই টার্গেট করতাম। আর পালকি বা ভালোবাসার আলো আঁধার বা অপরাজিতা, তখন আমরা শুরুতে যেই প্রোডাকশনগুলি করেছি, তখন আমরা নতুন মুখটাই নিতাম, যেন ওই চরিত্রটা ওই মেয়েকে বা ওই ছেলেকে পরিচয়টা হয়। এটা সব দেশেই হয় এরকম করে। অধ্যাপক ডক্টর আহমেদ, আপনি এই বইমেলায় গিয়েছেন, বইমেলায় একটা বিশাল পাঠকের সমাবেশ হচ্ছে, লেখক বের হচ্ছে। কতটুকু সম্পৃক্ত করতে পারছি আমরা এই মহামিলন মেলায়, নাকি শুধুমাত্র উৎসব কেন্দ্রিক হয়ে যাচ্ছে? আসলে বইমেলা মেলা যেহেতু না, দুটারই সঙ্গে একটা উৎসবও আছে, পাঠকও আছে। এখন বই পড়লেই যে পাঠক হবে তা না, বই দিয়ে একটু আগ্রহ দেওয়া হবে। মানে সব বই তো আর সবাই পড়বে না, তার কোন দিকে আগ্রহ সেগুলো দিয়ে চলবে, সেইটাই। এই উৎসবের গুরুত্ব আছে, অবশ্যই গুরুত্ব আছে। যদি কেউ বই নাও কেনে, তারপরে গুরুত্ব আছে। বই মেলা আসলে আমাদের তো বই পড়ার অভ্যাসই হারিয়ে যাচ্ছে। এই যে আপনি যে ধরনের লেখা, বিজ্ঞান এবং বিষয়ভিত্তিক সমাজ ভাবনা, কৃষি ভাবনা, এইটার পাঠক কেমন? এটার পাঠক খুবই সীমিত, খুবই সীমিত। যাদের বিষয়ভিত্তিক আগ্রহ আছে, এর মধ্যে অনেক ধরনের হচ্ছে যারা এক এক ধরনের পাঠক এখন খুব বেশি যেহেতু আর কি কৃষিকাজের বিষয়গুলোর মধ্যে অর্গানিক ফার্মিং, ভেজাল কনজিউমার এগুলো নিয়ে আসলে এক ধরনের কিছু অ্যাক্টিভিস্ট গ্রুপ আছে, ইয়াং জেনারেশন। এবং এখানে আছে বিভিন্ন জায়গায় মানিকগঞ্জের প্রাকৃতিক কৃষি কেন্দ্র নামে একটা জায়গা আছে, আরেকটা আছে চাষবাস। এরকম বহু মানুষ অ্যাক্টিভিস্টরা এই বইয়ের পাঠ। এটাকে একটা নতুন আমাদের ধারণা। এটিকে মুদ্রার মাধ্যমে না ইলেকট্রনিক না, এরকম প্রতিদিন করে এরা। এইটা আমার বইয়ের আগে পাবলিশের আগে হোলসেলের আমার ধারণা ছিল না, কিন্তু তাদের রেসপন্স পাচ্ছে, এবং শিক্ষার্থীরা তো আছেই, যারা এনজিও গবেষক, যারা কৃষিকাজ বা গ্রাম নিয়ে গবেষণা করে, গ্রামের অর্থনীতি, গ্রামের রূপান্তর নিয়ে কাজ করে, তাদের একটা বিশাল আগ্রহ। শুধু রিমিকে না, অর্থনীতি বা রাজনীতি বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে, ওভারঅল একটা ভালো ধরনের। এই পাঠক সম্পর্কে আমার একটা মূল্যায়ন আছে, বা আমি তো নিয়মিত বইমেলায় থাকি, আর এই পাঠকেরা তো দায় নাই, মানে এখনকার সময় দায় নাই যে খুঁজে বের করবে। এখন এই তথ্য প্রযুক্তির যুগে, হ্যাঁ, এই বিভিন্ন ডিভাইস, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে অনেকগুলি মাধ্যম, এই মাধ্যমে এই তরুণ প্রজন্ম থেকে শুরু করে মধ্যবয়সী প্রজন্ম যারা আছেন, হ্যাঁ, তারাও কিন্তু এটা বুধ হয়ে আছেন। তাহলে এই প্রকাশকের একটা দায় থাকে। এই প্রত্যেকটা বই একটা প্রোডাক্ট, বা এই ভাইয়া যেটা লিখেন, আমি যেটা লিখলাম, এই বইগুলি তাদের কাছে তাদের মতন করে পৌঁছানো। তাহলে এই যে স্মার্ট মার্কেটিং, হ্যাঁ, এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে, হ্যাঁ, হ্যাঁ, ব্যবহার করে এটাই প্রকাশনা করছেন না, এটা প্রকাশকরা করছে না। আর মানে আনন্দের বিষয় হলো যে প্রকাশকরা এটা জানে না, এবং এই ব্যাপারে তারা উদাসীন। অনেক বড় বেশ কয়েকটা করছে না, 2-4 হাতে গোনা 5টা প্রতিষ্ঠান ছাড়া আর বাকি সবগুলি জানে না। এইটা বাড়ানো যায় হয় কি, প্রকাশকের নিজের গরজে শিখতে হবে, যে যেহেতু আমি ইনভেস্ট করলাম 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা ইনভেস্ট করলাম, সেপে বসে থাকলে আপনার এখানে কেউ আসবে না। বললাম তো, পাঠকের কোনো দায় নাই যে আপনার সম্পর্কে অনেক বেশি খোঁজ খবর করার। আপনি কি আপনার বিশেষত্বটা কি? এই ভাইয়া যে গবেষণা, বা আমি যে ভাষা আন্দোলনের বইটা শুনলাম, এটা খুব কম লোকে চেনেন। তাহলে এটা প্রকাশক যদি ঠিক মতন এটাকে ক্যাম্পেইন করতে পারতো, এই নিউ মিডিয়ায় যদি সে পাঠকের কাছে পৌঁছাইতে পারতো, তাহলে কিন্তু ওই বই চলে। আমি একটা উদাহরণ দিই, যেমন এই বইমেলায় কিছু জনপ্রিয় রোমান্টিক গল্প অনেক সেল হয়, সেটা সংখ্যা আমি শুনেছি 40,000 50,000। কেন বিক্রি হয়? কারণ তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। ওইটাকে
নেগেটিভ ভাবে দেখারও কিছু নাই, অনেক বেশি পজিটিভ ভাবেও দেখার কিছু নাই। কথা হলো আপনাকে আপনার প্রোডাক্ট ওই পাঠকের কাছে ওরা যেসব মাধ্যমে ব্যস্ত সেই মাধ্যমে আপনাকে তাকে তথ্যগুলি পৌঁছে দিতে হবে। আপনার কাছে একটা অন্য বিষয় ভিন্ন প্রসঙ্গ করি, হুমায়ুন আহমেদ স্যার তো অনেক জনপ্রিয়, তার লেখা, তার চিন্তা, তার লেখক শক্তি ভিন্ন। আমরা বইগুলো দেখলাম একটা ছবি ভাইরাল হয়েছে, হুমায়ুন আহমেদ একটা কাটআউট বোর্ড বেঁধে রেখেছে, এইটা বেঁধে রেখে কি লেখককে বলতে হবে? এখন আসলে প্রকাশকটাই ভালো জানবেন তিনি কেন বেঁধে রেখেছেন। এটা কি পড়ে যাওয়ার ভয়ে, নাকি তিনি অন্য কোনো মনস্তত্ত্ব বা অন্য কোনো আচ্ছা কাটআউটটা হলো এটা হলো এক ধরনের সিগন্যাল যে এখানে হুমায়ুন আহমেদের বই আছে। এটা তার বিজনেস অন্য বা আমাদের এখন যুক্ত ধরনের প্রবণতা দেখি না, এটা কারণ এটা আসলে একটা ব্র্যান্ড ভ্যালু আমার মনে হয়। আমি একটু আমার কাছ থেকে নিয়ে এবং হুমায়ুন আহমেদের ব্র্যান্ড ভ্যালু তো অবশ্যই সবাই ছবি দিয়ে, আর হুমায়ুন আহমেদের যে প্রকাশক বইটা বের করে তার সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ কিসে। আমাদের স্থূল চিন্তা মনে হয়েছে যে এটা তাকে তার লেখনী অন্যভাবেও প্যান্ডিং করা যাবে, ছবি দিয়ে এবং বেঁধে রেখে কাট আউট করে যে সব বিক্রি করতে হবে, এটা অন্য আসলে ওই যে আমি আপনার সাথে অনেকটাই এক, কারণ এইটাকে অনেক স্মার্ট রিপ্রেজেন্ট করা যেতে পারে। আমি হুমায়ুন আহমেদের বই বুঝি, হুমায়ুন আহমেদ বাংলাদেশের 1 নম্বর জনপ্রিয় লেখক এখন পর্যন্ত। তো তার জনপ্রিয়তার ধারে কাছে কেউ নেই। হ্যাঁ, তাকে আমি সেল করবো, যেহেতু তাকে সেল করা যায়, তাহলে তারে আরো স্মার্টলি প্রেজেন্ট করা যায়। এই কাট আউট এবং বেঁধে রাখলে এইটা বেঁধে রাখ, আপনি দেখবেন দৃষ্টিগতটা কোন জায়গায়, আমি যেখানে প্রথম কথা বলছি এখানে পেটে তার কতগুলি রশি দিয়া বাঁধা, এটা দেখতে খুবই খারাপ লাগে এবং দৃষ্টিগত লাগে। মনে হলো যে তাকে কোনো রকমে ধরে বেঁধে রেখেছে। এটা তাকে আমি মনে করি এটা অসম্মানের পর্যায়েই পড়ে। আমার একটা প্রশ্ন, মানে আমার মনের মধ্যে চিন্তা দেখেছিল, তার সাথে ডিসকাস করিনি, এটা কোনো সিম্বলিক অর্থে বেঁধেছে নাকি পড়ে যাওয়ার হয়ে পড়ে যাওয়ার জন্যই বেঁধেছে। এটা রূপক ভিন্ন, একটা ইমেজের ভিন্ন বিভিন্ন পার্সপেক্টিভে স্বাধীনতার কথা বলছে, বেঁধে রাখার কথা, নাকি এমনি পড়ে যাওয়ার ভয়? পড়ে যাওয়ার ভয় বেঁধেছিল, কিন্তু ভিন্ন অর্থ দাঁড়িয়ে গেছে। আমরা সংসার শেষ পর্যায়ে আপনার দর্শকদের জন্য শেষ করে যে আমি দর্শকের প্রতি খুবই কৃতজ্ঞ এবং পাঠকদের প্রতিও কৃতজ্ঞ। তারা ওই মেলায় আসছেন, বইমেলা, যেহেতু এখন বইমেলার সময়, বইমেলা আসছেন, বইমেলা দেখছেন, ছবি তুলছেন, ওনার ভালো লাগলে উনি কিনছেন। তা আমি মনে করি যে বইমেলা নিয়ে সরকারের একটা বড় পরিকল্পনা থাকা উচিত। কিভাবে ঢাকা শহরের এখনো 40% মানুষ জানে না বইমেলা কতদিন হয় এবং কোথায়। এটা একদম সত্যি। আমি মিডিয়া নিয়ে কাজ করি, আমি মিডিয়াতে কাজ করি, মিডিয়ার অনেক ভাই জানে না যে কবে শেষ হলো, সবাই ভাবে কি 21শে ফেব্রুয়ারি কি শেষ হয়ে গেছে। এই যে যে ব্যাপার, কলকাতায় ব্যাপক প্রচারণা হয়, বিলবোর্ড হয়, কিন্তু বাংলাদেশে এটা হয় না। তাদের ওই গর্ত থেকে ওই বেরিয়ে এসে মানে মার্কেটিং করতে হবে। এই কাজটা তো বাংলা একাডেমি না, তারা কেন করতে হবে? গ্রন্থাগারের কাছে এটা ভিন্ন আলাপ অবশ্য, কাজটাই তো বাংলা একাডেমির নয়, যার ফলে পরের মধ্যে ভালো করে করতে পারছেন এই বাংলা একাডেমি। বাংলা একাডেমি হোক, গ্রন্থ কেন্দ্র হোক, সরকারের একটা দায় দায়িত্ব আছে, কারণ সরকারের তো একটা অংশ। তো এখানে সেন্ট্রাল থেকেই এই সিদ্ধান্তগুলি আসতে হবে, এবং এখানে ঠিকঠাক লোক যদি রাখা হয় তাহলে তারা ঠিকঠাক লোকগুলি ব্র্যান্ডিং করতে পারবে। ব্র্যান্ডিং করাটা অনেক জরুরি। শেষ মূল্যে আমার কাছে মনে হয় মেলার শব্দটা শুনলে ভালো লাগে, কিন্তু মেলাতে প্রতিনিয়ত নানা ধরনের ঘটনা ঘটে, সেগুলো শুনলে আবার ভালো লাগে না। এটা হচ্ছে রাজনৈতিক টান। ধরেন মেলাতে আমি দেখেছি অনেক বয়স্ক মানুষ তার শারীরিক কথা চিন্তা করে দেয়, এটা যে হাঁটার জন্য না, প্রচুর ধুলাবালি মালা, এই ধরনের পরিবেশ সংক্রান্ত বিষয়গুলা নোংরা করে রাখে। আমাদের দর্শকদের যারা ক্রেতা তাদের দায় আছে পরিবেশ ঠিক রাখার জন্য, আর তারপরে তো নানা মুখে রাজনৈতিক প্রেক্ষাপট আছে। তো এইগুলা মেলাকে যাতে সবার উপভোগ করা যায়, সেইগুলা কর্তৃপক্ষ বাংলা একাডেমি মন্তব্য এ দায় তাদেরই নিতে হবে, আর দর্শকদের তাদেরও দায় আছে পরিবেশ ঠিক রাখার। এটাই আমার অসাধারণ। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ আমাদের সুবিধার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করছি আজকে আলোচনা। আমরা চেষ্টা করলাম নতুন মৌলিক ঘ্রাণ, এই দুই মৌলিকের মাঝখানে আমরা অনেক কিছু আলোচনা করব। সাহিত্য, বিজ্ঞান, সমাজ, কৃষি, আমাদের মেলা, পুস্তক পাঠ, ক্যাম্পেইন, নতুন
দর্শক তৈরি করার, পাঠক তৈরি করার নানান বিষয় আমরা আলোচনায় আসলাম। মূল কথা হচ্ছে আমরা বই পড়ব। একটা বই, ভালো বই কখনো শেষ হওয়ার মতো না। যখনই আমরা নতুন করে বই পড়বো, একজন মানুষের পুনর্জন্ম পাবে, কারণ আমি এক নতুন চিন্তা এবং একটি মননের সঙ্গে পরিচিতি লাভ করবো। এই প্রত্যাশা রাখছি যে আপনারা সকলেই বই পড়বেন, ভালো সময় কাটুক আপনার, ভালো থাকবেন, শুভ সকাল।